এই পশ্চিমবাংলার বর্তমানে রাজ্য সরকার বা তাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা হচ্ছে এইটা, যে পরিস্থিতি ওখানে হয়ে আছে। যদি গোটা শুধু ওখানে বলে না, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দলুয়াখাকি থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে কুলতলি, যেখানেই আপনি তাকাবেন প্রত্যেক জায়গায় এক প্রকার তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের দালালেরা, তাদের এজেন্টেরা, মেন অ্যান্ড এজেন্ট, তারা সবসময় এইভাবে মানুষের ওপর অত্যাচার করে ভোট বাক্সে তাদের নির্ণায়ক ভূমিকা তৈরি করতে চায়। তা সে মানুষ এর যোগ্য জবাব ভোটের বাক্সে দেবে। একেবারে সন্দেশখালীর রায় স্থগিতাদেশ, মামলা শুনানি স্থগিতাদেশ দিয়েছে এবং এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি বলছেন যে সন্দেশখালী নিয়ে কুৎসা করছে বিরোধীরা, জমি সংক্রান্ত মূলত সমস্যা, বাকিটা নাটক এবং অতিরঞ্জিত, সেগুলি রাজনৈতিকভাবে কুৎসার চেহারায় অপপ্রচার করছে বিরোধী। হ্যাঁ, কুণাল ঘোষ তো এরকম ধরনের কথা বলবেনই, কারণ কুণাল ঘোষের কাছে হয়তো এটা তুচ্ছ ঘটনা, একটা গরিব পরিবারের মহিলার সম্মান তার কাছে তুচ্ছ ঘটনা। এলাকায় তাদেরকে নোনা জল ঢুকিয়ে দেওয়া, কেউ যদি তার বেচতে না সম্মত হয়, তাদের যদি দখল না দেয়, সেক্ষেত্রে শাসক দলের নেতারা এরকম করে। এবং সবথেকে বড় কথা, কদিন আগে কি হলো, বিদেশি রিভলভার, বিদেশি বোমা, বিদেশি সমস্ত কিছু, মানে দেশি চলে না এখন আর, সব বিদেশি, এইভাবে মানে বেআইনিভাবে অস্ত্র মজুত করছে। ওখানে কি যুদ্ধ করতে চাইছিলেন ওনারা? তো সুতরাং এদের মুখে এই ধরনের কথা মানায় না, নির্লজ্জ হলেই টিভিতে মুখ দেখায়। দেখা গেলো এসএসসি মামলা, যেটা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই একই রায় বহাল রইল সুপ্রিম কোর্টেও গিয়ে, কি বলবেন? দেখুন, এই রাজ্যে সবথেকে বড় দালাল কোম্পানির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সে আর একটা দালাল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর একটা দালালকে এই ধরনের রিক্রুটমেন্টের দায়িত্ব যারা পালন করে, এসএসসি, সে আর একটা দালাল। এসএসসি আবার আরেক দালালকে ওই ওএমআর শিট পরীক্ষা করতে দিয়েছে, সে হচ্ছে নাইসা। নাইসা আবার ডেটা স্ক্যানেট নামে আরেক, যারা কি একটা কোত্থেকে উড়ে এসছে সেই ধরনের কোম্পানিকে আবার এই ধরনের করছে, এই ধরনের প্রশ্নপত্রকে ওএমআরের দায়িত্ব দিয়েছে। সুতরাং হচ্ছে এক দালালের দ্বারা কাজ হচ্ছে না, আরেক দালালকে দায়িত্ব দিচ্ছে, অর্থাৎ মাঝখানে চেইন সিস্টেম হয়ে গেছে। প্রত্যেক দালাল রাজ চলছে, দালালেরা পয়সা খেয়ে চলে গেছে, সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। যারা অরিজিনাল চাকরি প্রার্থী, যারা যোগ্য ক্যান্ডিডেট, তারাও ভুক্তভোগী হচ্ছে। যে কোনো বিরোধী রাজনীতি, সে রেখাপাত্র হোক বা অন্য কেউ হোক, বিরোধী রাজনীতিক, সে যদি গ্রাউন্ড থেকে উঠে আসে, শাসক দলের সহ্য হয় না। কারণ শাসক দল তো দুর্নীতি করে অভ্যস্ত, তারা হয়তো ম্যানেজমেন্টে ব্যস্ত, কিন্তু নতুন একটা মুখ, তার জেতার সম্ভাবনা আছে, সেটা দেখতে পেলেই তাদের গাত্র দেওয়া হচ্ছে। সুতরাং যেখানে ওনারা হেরে যাবে এরকম হচ্ছে, সেখানে এরকম হতাশা থেকে এই ধরনের কাজকর্ম করছে। এটা তো এই সন্দেশখালী তো একটা নাম, প্রত্যেক এলাকায় এলাকায় এরকম সন্দেশখালী। কীভাবে এই শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের মুখপাত্ররা কী করে টিভির সামনে আসে, কী করে কোন লজ্জায় কোন দোকান কাটা থাকলে এরা মানুষের সামনে আসে ভোট চাইতে যায়, যেখানে মা বোনেদেরকে রাতের পর রাত তুলে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার হতে হয়েছে, তাদের সম্মানহানি হয়েছে, তাদের স্বামীরা প্রত্যেকে যারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে, তাদেরকে মিথ্যা কেস দেওয়া হয়েছে। তাহলে কী করে যায়? নির্লজ্জ এই সরকার, দালালের সরকার। একেবারে সন্দেশখালী মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সুপ্রিম কোর্ট। এখানে প্রশ্ন হচ্ছে যে রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থ রক্ষা করছে? ঠিকই তো, রাজ্য তো কারো ব্যক্তিগত, সব রাজ্যের কোষাগার, রাজ্য প্রশাসন তো কারো ব্যক্তিগত নয়, রায় হবে মানুষের জন্য, সার্বিকভাবে হবে। কিন্তু বারবার দেখা যাচ্ছে কি, রাজ্য সরকার নিজের চোরেদেরকে বাঁচানোর জন্য বেঞ্চে বেঞ্চে ঘুরে বেড়াচ্ছে, সেটা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সমস্ত জায়গায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এই রায়টি নাকি 5 মিনিটও স্টে করবে না সুপ্রিম কোর্টে। দেখা গেল একেবারে রায়দানও হলো এবং রায় বহালও থাকলো এবং আগামী সপ্তাহে ফের শুনানি, কি বলবেন? না, কল্যাণ ব্যানার্জি তো চোরের দলেরই সাংসদ, তো সুতরাং ওনার থেকে এই ধরনের কথাই এক্সপেক্টেড। এই রাজ্যের সবথেকে বড় দালাল কোম্পানির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই দালাল কোম্পানির দালাল এই মুহূর্তে এক প্রকার রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি করেছে, আবার আরেক দালালকে এই ধরনের কাজকর্ম যারা দীর্ঘদিন ধরে করছে তাদেরকে দালাল বানিয়ে ফেলে এসএসসিকে এই ধরনের সমস্ত কিছু করতে দিয়েছে। এসএসসি কি করেছে, নাইসা বলে একটা কোম্পানিকে আরেক দালালকে এই ধরনের দায়িত্ব দিয়েছে। নাইসা কি করেছে, ডেটা স্ক্যানেট নামে আরেক কোম্পানিকে এই ধরনের দায়িত্ব দিয়েছে। অর্থাৎ কি, একটা চেন, দালালের একটা চেন। কি করছে কাজ, কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা গভর্নমেন্ট স্পন্সার, ডিরেক্ট গভর্নমেন্টের যেসব স্কুল আছে সেখানে চাকরি, আচ্ছা রাজ্যের কোষাগার থেকে চাকরি টাকা যাবে, মাইনে পাবে, বাংলার একদম শিশু সমাজ থেকে শুরু করে এক প্রকার টিনেজ যারা এজ আছে তারা শিক্ষিত হবে। রিক্রুটমেন্টে গড়মিল করছে কে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা টাকা তুলছে।
তাদের লোকেরা মেন অ্যান্ড এজেন্ট মন্ত্রী থেকে শুরু করে ছোট বড় নেতারা টাকা তুলছে, দিচ্ছে কাকে? বড় নেতাকে, যারা জনপ্রতিনিধি হয়ে বসে আছে, মন্ত্রিসভার ভেতরে আছে, বিভিন্ন দপ্তরে বসে আছে তাদেরকে। তারা কি করছে? তারা আবার এই ধরনের কোনো যাদের দ্বারা এই কাজটা সম্পাদিত হওয়া সম্ভব, এই নাইসা থেকে শুরু করে ডেটা স্ক্যানেট এর মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি একটা চেন অফ দালাল, মানে সেই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতন একদম দালালের চেন তৈরি হয়ে গেছে। দালালরা দালালি করে চলে গেছে, সাধারণ মানুষ ভুগছে, লক্ষ লক্ষ পরিবার আজ ভুগছে। এক্সপেক্ট করবো কল্যাণ ব্যানার্জি এই মামলার সহজবাব করুক, এই যে চোরেদের হয়ে আমি এক্সপেক্ট করবো। তারপর দেখা যাক কী হয়। যে 5 মিনিটের কথা বলেছিলেন সেটা তো ধোপে টিকলো না, বাকিটা ধোপে টেকে কিনা দেখা যাক। মমতা ব্যানার্জির কাছে যেসব দালালেরা টাকা পয়সা তুলে, হয়তো ওখানে একটা এনলিস্ট হওয়ার জায়গা আছে, সেখানে যারা স্কোর করতে পারছে টাকা পয়সা দিয়ে, যার যত টাকা তার তত ভালো পোস্টিং, তত ভালো জায়গায় চাকরি, তো সুতরাং সেটা করছে। অর্থাৎ সাদা খাতা দিয়েও যে চাকরি পাওয়া যায়, মমতা ব্যানার্জি সেটা নিদর্শন দিলেন। যত ভালো সাদা খাতা তত ভালো চাকরি, তত ভালো নাম্বার। এটাই মমতা ব্যানার্জির সরকার বা এই যে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সেটা প্রমাণ করে দিয়েছে যে এটা হওয়া সম্ভব। অভিষেক ব্যানার্জির মুখে কী কথা শুনবো? অভিষেক ব্যানার্জি কী করে এর মর্ম বুঝবেন যে একজন চাকরিহারার মর্ম অভিষেক ব্যানার্জি কী করে বুঝবেন? যে ওনাকে তো আর চাকরি করে খেতে হয় না, ওনাকে তো আর বউ বাচ্চাকে চাকরি করে লোনের ওপর ফ্ল্যাট নিয়ে বিভিন্নভাবে সামাজিকভাবে স্টাবলিশ হতে হয় না। উনি এই ধরনের মর্ম কী করে বুঝবেন? উনি এই ধরনের মর্ম বুঝবেন না। উনি হয়তো চোরেদের মর্ম বুঝবেন, যারা হয়তো টাকা পয়সার বিনিময়ে এই ধরনের কাজকর্ম করে তাদের মর্ম বুঝবেন। একেবারে জুন মালিয়া তিনি দেখা যাচ্ছে একেবারে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে গান গাইছে, মোদিজি তুম তো ধোকে বাসু বাসা ধোকে ভুল যাও। হ্যাঁ, ওই জুন মালিয়াকে যখন প্রশ্ন করা হয়েছিল বিভ্রমে বকটুই নিয়ে বা একটা ঘটনা নিয়ে, তখন উনি বলেছিলেন আমি শুটিংয়ে ব্যস্ত আছি। তো হয়তো উনি হচ্ছেন এই শুটিংয়ে ব্যস্ত থাকার মানুষ, তো শুটিংয়ের ব্যস্ত থাকার মানুষের পক্ষে এটাই মানুষ যোগ্য জবাব দেবে। এরা কিসের জন্য রাজনীতিতে আসে? মেকআপ করে ঘুরে বেড়ানোর জন্য।